নমস্কার বন্ধুরা, পুষ্পকাহনের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। এতক্ষণে থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তুটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর বন্ধুবান্ধব, প্রচুর সাবস্ক্রাইবাররা আমাকে এই রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল যে এই গরমের মধ্যে কিভাবে নিজের স্বাদের গোলাপের পরিচর্যা আপনারা করবেন, তার কিছু ইম্পর্টেন্ট কথা নীলদা আপনাদের জানাবেন। আজকে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নীলদা, ওয়েলকাম টু পুষ্পকাহন। প্রচুর বন্ধু বান্ধব জানতে চাইছেন এই গরমে তারা পেরে উঠছে না গোলাপের পরিচর্যা করতে, একটু তাদের জন্য সহজভাবে বলে দিন কিভাবে তারা গোলাপটাকে বাঁচিয়ে রাখতে পারবে গরমের মধ্যে। বলে দিই পরিষ্কারভাবেই, সেটা একটু কেন পুরোটাই বলি। সেটা হচ্ছে এই গরমে নিজেরাই তো আধমরা হয়ে গেছে, গোলাপ তো স্বাভাবিক ব্যাপার। তো প্রসঙ্গত এই গরমে যারা সিন্ডারে গোলাপ করছেন তাদের ক্ষেত্রেও বলি, যে মাটির গোলাপ তাদের ক্ষেত্রেও বলি, জলটাই একমাত্র আপনাকে বাঁচিয়ে রাখার পক্ষে সক্ষম করবে। এই জল প্রচণ্ড আকার দিতে হবে। যারা সিন্ডারে মিডিয়ায় করছেন তারা 3 থেকে 4 বার তো শাওয়ারিং করে একদম জল গাছের গোড়াতে দিতেই হবে, কারণ জল দেওয়ার ঘন্টাখানেকের মধ্যে জল হাবিস হয়ে যাবে। এবার গাছ জল ইনটেক করে রাখলেও ওই দলীয় ওটা আপনার গাছকে আগামী আরও 2 ঘন্টা মতন ঠিকঠাক রাখবে। তারপরে কিন্তু গাছের গোড়া থেকে জল শুয়ে থাকবে, রুট থেকে জল শুয়ে থাকবে, স্টেজ পড়ে যাবে, তখনই উপর থেকে তলায় ঠেলবে যাওয়ার জল। তখন আপনাকে আবার জল দিতে হবে। জলের গ্যাপিং যেন না হয়, আর জল কিন্তু যেন খুব একটা বেশি টান না পড়ে, মানে গাছের যে ছোট নতুন মাথা যেন না ঝুঁকে যায়, এইটা আপনাকে লক্ষ্য করতে হবে। মানে এই নতুন পচের মাথা ঝুঁকে না যায়, আচ্ছা আচ্ছা, এইটা দেখতে হবে। দ্বিতীয়ত করতে হবে কি, এই গরমের মধ্যে প্রচুর পাতা টাতা পড়বে গাছের। তো লক্ষ্য করতে পাতা কোন ধরনের গাছে পড়বে। বড় যেগুলো হাইটের গাছ, এগুলো এরকম ধরুন আমার চেয়ে বড় বড় হাইটের গাছ, যেগুলো বড় পুরনো গাছ, ওর পাতা বেশি পড়বে। ছোট গাছের পাতা পড়বে না, ছোট গাছে গ্রোথ নেবে। মিডিয়াম সাইজের গাছ থমকে থাকবে, অল্প পাতা পড়বে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রেচন প্রক্রিয়া গাছে। এই সময়ের জন্য গাছ টক্সিসিটি ক্লিয়ার করবে। ম্যাচিওর গাছে টক্সিসিটি বেশি থাকে, মিডিয়াম সাইজের গাছে কম থাকে, ছোট গাছে একদমই থাকে না, গ্রোথে থাকে। গ্রোথ পেলে ইনটেক কোনো এক্সটার্নাল ফিডিং আসবে, তখন টক্সিসিটিকে গ্যাদার করবে। তো সুতরাং পাতা পড়া, পাতা খসা, পাতা ঝরানো এটা কিন্তু খুব কমন ব্যাপার এখানে এই সময়ের জন্য। আপনি যদি রুখে দিতে চান, যেমন এই যে গাছ দেখুন একদম গোথে রয়েছে, আগাগোড়া ওপরে কিন্তু ফুল মারছে, সোলারিয়ের নাম। সোলারি কিন্তু গরমকালে ভাড়া পাতায় থাকবে উপরের দিকটা। তলার দিকে দেখো, এদিকে তলার দিকে কিন্তু পাতা, এই বড় পাতা কিন্তু যাচ্ছে, ঠিক আছে, কয়েকটা করে যাচ্ছে। তো এই যে পাতা ঝরে যাওয়া মিডল পোর্শন বা তলার পোর্শন থেকে, এইটা কিন্তু খুব কমন ধরনের ব্যাপার। এটা দিয়ে ঘাবড়ে যাওয়া বা ডাক্তারি বুদ্ধি করা, এটা এই ডেফিসিয়েন্সি, ওটার এই ডেফিসিয়েন্সি, এই মাইক্রো দাও, ওটা এটা দাও, এইসব করলে কিন্তু একদম হবে না, ঠিক আছে। এটা ন্যাচারাল রেচন প্রক্রিয়া গাছে, ঠিক আছে, এটা ঝরবেই অবশ্যই। আর এই ঝরা কমানোর জন্য যদি গ্রিন নেটের ব্যবস্থা করে দেওয়া হয়, টেম্পারেচার কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু একদম 12টা হয়ে যাবে। এটা খুব সাধারণ ব্যাপার, এই একটা মেন ফান্ডা। তারপর হচ্ছে ফিডিং এখানে খুব বুঝে খুব শুনে চালাতে হবে। ফিডিং কীরকম চালাতে হবে, গাছের যেগুলো গ্রোথে রয়েছে, যেমন দেখো তুমি এই ধরনের এই সাইজের গাছ যেগুলো আছে না, এই ধরনের মিডিয়াম বা ছোট গাছ আছে, এরা কিন্তু একদম গ্রোথে রয়েছে, সবুজ পাতা চকচক করছে, সবুজ পাতা, ঠিক আছে, তেল চকচকে পাতা হয়ে যাচ্ছে এই ধরনের। এই ধরনের যে ছোট ছোট গাছগুলো থাকবে না, এই সব গাছ গ্রোথে থাকবে। এখানে আমাকে রাত্রির দিক করে উইকে একবার হলেও কিছু ফিডিং চালাতে হবে, দিনের বেলা না, হাই টেম্পারেচার, তাহলে রুট বার্ন হয়ে যাবে, ফাইবার রুট নষ্ট হবে। রাত্রে চালাতে হবে কিছু ফিডিং একবার খুব অল্প, কারণ এখন আপটেক পাওয়ার কম থাকবে। আর সেকেন্ডলি আমার এই বড় গাছে যেগুলো মানে করছে, মানে ফলিয়েজ ড্রপ করছে, সেখানে একটু খাবার চেপেই রাখবো। কারণ এই খাবার চাপবো তার কারণ কী বলবো তো, সেটা হচ্ছে গাছ তখন রেচন প্রক্রিয়া সারছে যখন, তখন কিন্তু সে আপটেক করছে না, টক্সিসিটি ক্লিয়ার করছে। আবার এটাও দেখতে হবে, যদি আপার সেকশনে সে গ্রোথে থাকে, তাহলে এবার চলছে, ওনাকে দেখতে হয় ব্যাপারটা কী আছে। মানে আমি ফুল খেটে নেড়া করে ডাল তুলছি গাছের, তখন আমাকে একটু হালকা ফিডিং রাখতে হতে পারে। আবার আমি ফুল চেপে রেখে আমি গাছকে বসিয়ে থমকে রাখছি, তখন আমায় ফিডিং চাপা যেতে পারে। তো এই চাপানোত্তর ব্যাপারটা কতক্ষণ হবে পুরো ওয়েদারের উপর কথা বলবে। এই চাপানোত্তর এই কতদিন থাকবে, কত ব্যাপারটা, একটা বৃষ্টি নামবে, ওয়েদার ক্লাইমেট ঠান্ডা হবে, স্টেবল হবে, ততদিন পর্যন্ত আমায় কিন্তু থমকে রাখার ব্যবস্থা করতে হবে উপরের গুণকে। হ্যাঁ, একেবারে থমকাবো না, হালকা হিউমিক অ্যাসিড চালাতে পারবো আমি, হালকা একটুখানি কোনো ফিডিং অল্প একটা রাত্রির দিকে সপ্তাহে বা 10 দিনে একটা চালাতে পারবো। কিন্তু এই সময় কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোঅর্গানিজম এইসব ধরনের জিনিসপত্রগুলো অ্যাপ্লাই করা হয়, আরও পাতা পোড়া শুরু বেশি বার হয়ে যাবে। কারণ যেসব গাছ আমি টক্সিসিটি ক্লিয়ার করছে, সেই সময় কিন্তু সেই গাছ আপটেক করবে না,
মানে আমার যখন প্রচলন প্রক্রিয়ায় পেট একদম টুঁই ব্যথা করছে, তখন আমি খাবো না। এটা বাংলা মরাল লজিক আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাকে এই ধরনের একটু দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। গাছ মানেই যে সব গাছই সবসময় সমান, এটা কিন্তু নয়। মানে ছোট গাছের এক গল্প, মাঝারি গাছের এক গল্প, বড় গাছের এক গল্প, ঠিক আছে? এর ওপর আছে মিডিয়ার পিএইচ। এই গরমে কিন্তু পিএইচ একটু আপের দিকেই চলে যাবে ম্যাক্সিমামই। তো সেক্ষেত্রে থমকে রাখা গাছগুলোকে আপেই রাখবো এবং গ্রোথে রাখা গাছগুলো মেনটেন করবো। এইভাবে আমাকে একটা ব্যালেন্স করে পুরো রাখতে হবে গাছ অনুযায়ী, গাছের হালচাল পরিবেশ অনুযায়ী। আমি বারবার বলি আমার ভিডিওতে বা তোমার ভিডিওতে বলেছি আমি, যে সবসময় একটা ধারাবাহিক একই রকম খাবার, একই রকম ট্রিটমেন্ট, একই রকম ফিডিং সব গাছে আমি চালাই না। এখানে আরেকটা নিরন্তর দিলাম, যদি একই আমি চালাতে থাকি না, আমার কিছু গাছ হলে ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং এই যে গাছ প্রকারভেদ এবং তার মানে কি বলা যায় বিভিন্ন ভ্যারাইটি, তার উপর একটা প্রকারভেদ, বিভিন্ন বয়সের একটা প্রকারভেদ, এইগুলো বিভিন্ন হাইটের প্রকারভেদ, এইগুলো মেনটেন করে মেনশন করে আমাকে দেখে তবে কিছু করতে হবে। আর কী করতে হবে সেটা আমি মোটামুটি বলে দিলাম। এই প্রচণ্ড গরমে খুব একটা বেশি ওষুধপত্র দেওয়ার চেষ্টা করা উচিত না, বিশেষ করে ওমাইড বা সালফার জাতীয় প্রপার জাতীয় ওষুধ একদম দেওয়া উচিত না। পাতা কিন্তু কালো 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 কালো, পাতার মধ্যে কালো 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 হচ্ছে, ধাপ্পা আগে সেই যাবে সালফার জনিত ওষুধ দিলে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে এই পাতার মানে এই মিডল পোর্শন, এই পাতার সাইডে হতে পারে এরকম, এখানে হতে পারে ছাপ্পা ছাপ্পা খয়েরি খয়েরি দাগ, কালো কালো দাগ পড়ে যাবে। ওইটা নীল মানে কিসের জন্য মেনলি হয়? ওটা মানে কেমিক্যাল বানা, আপনার যদি কোনো রকম মানে ফোলিয়ার ফিডিং এক্সট্রা বা ফোলিয়ার স্প্রে করা হয় না, পাতা পুড়ে যায়, পাতা ঝুলে যায় এখান থেকে, ঠিক আছে? তো ওই জিনিস করলে চলবে না। আবার জল টান পড়ে গেলে তখনও একটা পাতার মধ্যে অদ্ভুত স্পেচ আসবে, সে জল টানে ফেলা যাবে না। ফাঙ্গিসাইডের এই মুহূর্তে কোনো দরকার নেই, এখনও সেই দরকার তৈরি হয়নি, ঠিক আছে? তো ইত্যাদি ব্যাপারগুলো তোমাকে মেনটেন করে থাকতে হবে। একটা বৃষ্টি আসার অপেক্ষা করতে হবে, বৃষ্টি পুরো টাইমে স্টেবল হবে, তারপরে তোমাকে আবার কি যা করার তাই করতে হবে। কিন্তু নীলদা এখন যা ওয়েদার, বর্ষা তো দূর কালবৈশাখীও হলো না এখনও পর্যন্ত, টিল নাও কালবৈশাখী হলো না, কোনো বর্ষার দেখা নেই। তো এই যে গ্রীষ্মের যে এই দাবদাহে যারা নতুন গ্রো করছে, যারা নতুন গ্রোয়ার অথবা বিগিনার, তাদের পক্ষে তো এতটা অ্যানালাইজ করাটা খুব ডিফিকাল্ট। যতটা নতুন গ্রোয়ারদের জন্য আমি বলবো, নতুন লাগিয়েছে যারা, তারা কিন্তু নতুন গাছে কিন্তু বাড়তি, নতুন গাছে এত ঝামেলা করতে হবে না। নতুন গাছের ফিডিং একটু চেপে রাখলেই ঠিক আছে এই সময়। নতুন গাছে বেশি ফিডিং করার এই সময়, পরে বর্ষাকালে গিয়েই বিপদে পড়ে যেতে হবে। আর পুরোনো গাছে তো বলে দিলাম। অ্যানালাইসিস ব্যাপারটা কি, আমি তোমাকে অ্যানালাইসিস খুব মানে ভেঙে বললাম বলে তোমার এতটা মনে হচ্ছে, কিন্তু খুব ইজিলি ব্যাপারটা। বড় গাছ পাতা বেশি ফেলবে, বড় গাছে পাতা বেশি সময় খাবার কম চলবে না। মাঝারি গাছ পাতা কম ফেলবে, কিন্তু ফেলবে কিছু, গাছ থমকে থাকবে, হালকা উইকে একটা ফিডিং দিতে পারো। ছোটো গাছ বাড়তির মুখে আছে, তো তাকে রাত্রির বেলা একটু হালকা করে ফিডিং চালাতে পারো। এটা সিম্পল অ্যানালাইসিস, মানে এটা খুব বড় একটা তদন্ত পরীক্ষা কিছু ব্যাপার না, খুব সাধারণ চোখে দুনিয়া দেখতে হবে। মানে যদি কমপ্লিকেসি বাড়াতে চাইবে না, তো সে বাড়াতে গেলে জীবন জটিল হয়ে যাবে। একটা খুব দামি কথা আমি তোমায় বলি, বিজ্ঞান যত জটিল হবে জীবন তত সরল হবে, জীবন যত সরল হবে। এখন যদি আমি ব্যাপারটা প্রপারলি না জানি, না বুঝি, মানে অমুকটা করলে ভালো হয়, অমুকটা করলে এটা করলে কীরকম যেন হয়, এটা করলে কী, এইরকম যদি ভাষা কাকু কাকিমা টাইপের জ্ঞান আমার থেকে থাকে, বা আমি কথাবার্তা বলি, সেটা নন টেকনিক্যাল কথা হয়ে যাবে। আমি তোমার আগে দিন বৃষ্টির জলের কথাটা বলেছিলাম, তো বৃষ্টির জলে পড়লে গাছে কী হয় টেকনিক্যাল ডিসকাস করে দিয়েছিলাম, বৃষ্টির জলে কেন বাড়ে, কী ব্যাপার। এখন যদি ব্যাপারটা পুরোটা অবগত ছিলাম আমি, তবেই বলতে পেরেছি। তো আমি যদি এখন কাকিমা টাইপের অ্যাক্টিভিটি বা কাকুটা অ্যাক্টিভিটি করতাম, বৃষ্টির জল পড়লে গাছে ভালো হয়, গাছে ভাই বাড়িতে আছে এই টাইপের বলতাম, তাহলে আমি একটা গেঁজো গল্প করছি। যদি ব্যাপারটা পুরোটা না জানি, দেখতে না জানি, তাহলে সারমর্ম আমি তৈরি করতে পারবো না, ঠিক আছে? তো কমপ্লিকেসি ব্যাপারটা তখনই প্রয়োজন যখন তুমি সেই লেভেলটা যেতে পারবে। তো যতই সেই লেভেলে তুমি উঠতে পারবে, সেই লেভেল তোমার মগজে ঢুকবে জিনিসটা, তখন তুমি যদি ওটা অ্যাবজর্ব করতে পারো, তোমার যত যদি কমপ্লিকেসি তুমি বিজ্ঞানসম্মত অ্যাবজর্ব করতে পারো, তোমার লাইফস্টাইল বা তোমার অ্যাক্টিভিটি তত সরল হবে। যত প্রযুক্তি উন্নত হয়েছে, জীবন তো সরল হয়েছে আমাদের, তাই না কি? একদম। তো এই প্রযুক্তি তোমাকে নিতে হবে, এত করতে। তুই প্রযুক্তির বাইরে গিয়ে নন টেকনিক্যাল কথাবার্তা বলতে শুরু করলে হয়, এটা হলে এটা ভালো, এটা করে এটা দিই, এইটা নন টেকনিক্যাল জিনিসপত্র তুমি নিজেই জানো না, হাফসা তুমি লোকে কী বলবে, তুমি নিজেরা কী করবে। আমি এমন অনেক লোক দেখেছি, মানে গোলাপ ফোলাপ করতে গিয়ে মানে অন্যে এসে গাছ করে দিচ্ছে বাগানে, তারা প্রচুর লোক, তারা গাছ করে দাঁড়িয়ে কিছু না কিছু বলছে, নিত্যজ্ঞান দিচ্ছে। এমন লোক দেখেছি অন্য কারোর গাছ 3-4টে এনে রেখেছে বাড়িতে, তাই গাছতলায় বসে কিন্তু কিছু না কিছু বকছে। তো এই ধরনের যারা বকছে, তারা টেকনিক্যালি কিছু বকছে না, নন টেকনিক্যালি কথা বলছে। নন টেকনিক্যালি কথা বললে হবে, নন টেকনিক্যালি কোনো জিনিসের কোনো সুরাহা নেই। প্রথমে যারা কমপ্লিকেসি আজকে কারোর মনে হচ্ছে লাগছে, তো সেকে তাকে তৈরি হতে হবে সেইভাবে যে টেকনিক্যালি লার্ন করবো, টেকনিক্যালি বুঝবো। আজকে যেটা কথাটা বহে যাচ্ছে না, সেটা 1 বছর পরে কিন্তু বহে যাবে, এবং 1 বছর আমার ধৈর্য ধরতে হবে, সেটা ওই লক্ষ্যতে এগোতে হবে আমাকে।
আমি যদি ওইরকম বুদ্ধি করি যে ভাই এইটা এখন দেবো না, ওটা তখন দেবো, এখন এটা চলে না তখন এটা চলে, এই ধরনের ছকে মাথা কোনোদিন কোনো জিনিস হয় না। একদমই অঙ্কে মাথা ছকে মাথা জীবনে কোনো হবে না। তোমাকে যদি আগে বাড়তে হয় জীবনে, তোমাকে টেকনিক্যাল লার্ন হতে হবে যে কোনো বিষয়, গোলাপ কেন প্রতিটি যে কোনো বিষয়। তুমি যদি চাকরি করো, তুমি সেটাও যদি তুমি টেকনিক্যালি ভালো লার্নেড না হবে, ওটার উপরে তোমার কোনো প্রোগ্রেস নেই, তোমাকে লোকের দ্বারা চালিত হতে হবে। তো সেইটা হচ্ছে খুব বাস্তব কথা। এখন যদি কমপ্লিকেসি মনে হচ্ছে, তো কমপ্লিকেসিটা একটু সরলীকরণ করতে গেলে তাকে নিজেকে মাথা খাটাতে হবে। আমি তো পুরোটাই বলে দিয়েছি, হয়তো জটিল মনে হচ্ছে, কিন্তু দেখি ভালো করে ভাবলে পরে দেখবে অত্যন্ত সরলভাবে বলছি ব্যাপারটা। আর এটা না জানলে পরে কোনো রকম কোনো যাবে না। আমি এখন যদি বলতাম ভাই এখন এই খাবার, এই গাছে খাবারটা এই দিতে হবে, 4 বা 3 বার জল দিতে হবে, গাছে সপ্তাহে একবার খাবার দিতে হবে, আর বৃষ্টি বললে বৃষ্টিতে ভালো হবে, গাছটা বাড়বে। তো এই যদি বলতাম, তাহলে এই গাছে যা খাবার দেবার, এই গাছগুলো তাই খাবার দিত, ওটা তো তাই খাবার দিত, তার ফলে কী হতো, এই উপরের দিকে গাছগুলো চেপে যেত। সেই আমি টেকনিক্যাল ডেসক্রাইব করে বললাম, তাহলে লোকে বুঝতে পারবে কি কেন হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। কিন্তু আজকাল দেখা যায় আপনি যেমন টেকনিক্যালি মানে খুব ওয়েল সাউন্ড টেকনিক্যালি, আর আপনার যা মানে কেমিক্যাল নলেজ আপনার কথাতে সেটা বোঝা যায়, কিন্তু বেশিরভাগ গ্রোয়াররা দেখতে পাচ্ছি ইউটিউবে এত মানুষদের মধ্যে একটা মিসপারসেপশন তৈরি করছে এবং মানুষকে কনফিউজড করে দিচ্ছে, তারা গাছ করবে কি, তারা তো নিজেরাই ভুলভাল কথা বলছে। দেখো আমাদের সিস্টেমেই এটা তৈরি হয়ে গেছে। এটা খুব পুরনো কথা ছিল, মনে আছে, 7 কোটি সন্তান রেখে সন্তান করে মানুষ করনি। সেই আমি নিজে কতটা আমি লার্নেড হব বা কতটা আমি শিখতে চাইবো, সেটা আমার ওপর ডিপেন্ড করবে। আমি যদি শিখতে না চাই, আমি যদি পরমুখাপেক্ষে শুধু মাথাটা পরের কাছে আমি রাখতে চাইবো, তাহলে আমি কোনোদিন কিছু করতে পারবো না। সেটাই, আমি যদি নিজে শিখতে চাইবো, জানতে চাইবো, আমার মধ্যে খিদে থাকবে, তো মানে ভূতে জোগাবে আমার খাবার দাবার, মানে যে খায় চিন্তাকে জোগায় চিন্তামণি। ঠিক ঠিক। তো আমি যদি চিরকাল আমার ঘাড়ে আমার মাথায় নেই ভাববো, আমি রেখে দেবো কারুর কাঁধে, তারা আমার মাথাটা বহন করে নিয়ে যাবে, এই ধরনের করলে কিছু হবে না। তুমি যতটা করতে পারো, তোমার ডিটারমিনেশন নিয়ে যাবে তোমাকে। ডিটারমিনেশন তোমার যদি নাই থাকে, তাহলে তোমার পক্ষে কিছু করা সম্ভব না, ওই পরমুখাপেক্ষী থাকতে হবে। সেটা আমি বন্ধুদেরকেও বারবার করে একটাই অনুরোধ করবো, পরমুখাপেক্ষী থাকলেও একটা ব্যাপার কি বলতো, আমি বলবো যে টেকনিক্যালি ওয়েল লার্নেড পারসন সেখানে পরমুখাপেক্ষী হও, মানে যার আউটপুট সেইভাবে রয়েছে, যেখানে সে করে দেখিয়েছে। তুমি এইটা আমি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি, কেউ কারুর গাছ করে দিচ্ছে, সেখানে গিয়ে কিছু একদম এটা তো আমরা জানি, কিন্তু আমরা 4-4টে গাছ এনে কচু লাগাচ্ছে, তারপর তলায় বসে কথাবার্তা, এই ধরনের জিনিসপত্র নিয়ে তো কোনো টেকনিক্যাল কথা হচ্ছে না। সেই সকালে পেস্টিসাইড দিতে হবে, ঠিক আছে, এই ধরনের অদ্ভুত কথাবার্তা, এগুলো কোনো টেকনিক্যাল কথাবার্তা না। একটা জিনিস দিলে পরে কি হয়, কেন হয়, কখন দেয়, কি করে, পুরোটাও জানতে হবে। আমি না জানে কিছু দেবো না। খোলের জল কেন দেয়, খোলের জল দিলে কি হয়, তার নারী নক্ষত্র আমি জানবো, খোল পচালে কি হয় আমি নারী নক্ষত্র জানবো, তো আমি দেবো। আমার এতটাই চিন্তা ভাবনার মধ্যে থাকে, আমি সেভাবেই তৈরি করতে। আপনি যেভাবে প্রত্যেকটা ভিডিওতে ক্রিটিক্যাল অ্যানালাইজেশনের মাধ্যমে লোকজনকে বোঝান, কিন্তু আজকের যুগে ফেসবুক গ্রুপে এবং বাদাম কাকুদের ভিড়ে না, এই সমস্ত মানুষদের জন্য আজকে গ্রোয়াররা ডিমোটিভেট হয়ে পড়ছে, অনুৎসাহিত হয়ে পড়ছে, এবং তারা গোলাপ করতে ভয় পাচ্ছে, বোঝাবার কেউ নেই। এটা বড় একটা ব্যবসা করতে এগুলো থেকে গাছপালা শিখতে গেলে ভাই আমি কি বলবো বলো তো, তোমাকে নিজের মতন করে থাকতে হবে। তুমি যদি এখন ম্যাডাম ওই মানে আমি কত জানি, আমি কত দেখাচ্ছি, একটা লাল পাতা হলো ছবি ছাড়ছি, একটা লাল বিয়ে হলো ছবি ছাড়ছি, আমি কোনোদিন এই সমস্ত করার চেষ্টা করি না। আমি আমার মানে অ্যাক্টিভিটি আউটপুটটা আমি ভিতরে চালাবো, সেটাই পারসেপশনটা ঠিক থাকলে দিখাওয়াতি করবো আর লামচাপানি করবো, এটা না। আমি দেখলাম একটা অদ্ভুত ব্যাপার দেখলাম, এটা যেটা আমি খুব হয়ে গেছি। আমার পোশাক আশাক বরাবর একটু এই ধরনের, আমার অ্যাক্টিভিটিও এই ধরনের, আমি চুপচাপ থাকতে পারি না, আমি খুব হইচই ফুর্তিবাজ পাবলিক। আমি মানে বেসিক্যালি মানে নর্মাল যেরকম বাঙালি ভেতর মাছে ভাতে বাঙালি এরকম ধরনের থাকি না একদম। তো সেক্ষেত্রে আমি দেখলাম আমি একটা খালি গায়ে জল দিচ্ছিলাম এই গরমে, তো তাতে দেখি মেয়েদের কিছু অসুবিধা হলো না, কিছু অদ্ভুত টাইপের বেটা ছেলে আছে, যেগুলো ঠিক কী টাইপের এই মুহূর্তে নামটা বলছি না, ওরা ওপেন মিডিয়ায় একটা টাইট লাগলো, তার মানে 50 টাইপের বেটা ছেলে লাগলো সেগুলোকে আমার। তারা বিশাল চিন্তিত, আলোচিত, আলো রন করে আমাকে একটা বিশাল একটা মানে তর্জায় ফেলার চেষ্টা করলো। তো বেসিক্যালি আমি দেখলাম যে মানুষ না এত বেশি অন্যের ব্যাপারে দিমাগ ভাঙিয়ে ফেলেছে না, এত বেশি অন্যের ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছে, নিজেরটা চিন্তা করতেই ভুলে গেছে। একদম বাস্তব। আমি একটা কথা নীলদা বলতে চাই তাদের উদ্দেশ্যে যারা এরকমভাবে কথা বলছেন, বন্ধুরা, কে গায়ে জামা দিয়ে গাছে জল দিচ্ছে অথবা কে মাথায় টুপি না পরে গাছে জল দিচ্ছে, সেইগুলো না দেখে সেই মানুষটার মধ্যে কতটা পারসেপশন আছে, তার গাছগুলো কতটা সুন্দরভাবে ওয়েল ইকুইপড, এগুলো দেখুন, আর তার গঠনমূলক আলোচনা থেকে নিজেরা কিছু শেখার চেষ্টা করুন। আপনাদেরকে অনুরোধ করব, এই বাদাম কাকুদের গ্রুপে গিয়ে তাদের গ্রুপ থেকে এত কিছু না দেখে একটুখানি চেষ্টা করুন ওয়েল ইকুইপড হওয়ার, ওয়েল স্কিল্ড হওয়ার। তার জন্য সেই সমস্ত মানুষের সাথে কথা বলুন যারা এই লেভেলের গোলাপ গাছ করে,
তাদের সাথে নয় যারা একটা ছোট্ট গাছের ফুলের ছবি দিয়ে অনেক বড় বড় কথা বলে। এগুলো করবেন না বন্ধুরা, আপনাদের ভালোর জন্যই বলছি। আপনারা কিন্তু প্রচন্ড ডিমোটিভেট হয়ে পড়ছেন এবং আমাকে প্রচুর সাবস্ক্রাইবাররা নীলদা বলে ক্রিটিসিজম করা ব্যাপার আছে, হ্যাঁ, সময় একটা অদ্ভুত চুপ ব্যাপার। ধরা, দোষ ধরা, ধরা। অদ্ভুত ব্যাপার। মানে সাদা কালো মিশিয়ে সংসার, কিন্তু সাদাটার সঙ্গে যদি কালো না থাকতো একটা স্টেট ধসে যেত, ইকোনমি ধসে যেত। ঠিক কথা এই একদম। এই যে বাঙালি ভদ্রতা না, এই মুখোশ পরা ভদ্রতা, আমি এগুলো না একদম ডিসলাইক করি। আমি পেটে যা মুখে তা। আমি আজ পর্যন্ত আমি আমার বাবা বয়সী লোক বা আমার মায়ের বয়সী মহিলা, তার সঙ্গে হি হা করে আনন্দ করে ফুর্তি করে দিল খুলে কথা বলি। কারণ আমি সবাইকে একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় রাখি। আমি খুব হ্যাঁ করে ফালতু হইচই করে কথা বলা ঠিক। আমি আমাদের তো জটিলতা বা অত বাস্তবিক না কেমনটা নেই আমার। কথা বলতে গেলে ব্যাপারটা কি হয়, ব্যাপারটা সবসময় আজকে আমি তুমি বন্ধু, তো আমি তুমি দিল্লার কথা বলবো। এখন তোমাকে আমি খুব ভদ্র ভাই এটা কেমন আছো, তুমি বললে হ্যাঁ, মাপ জব করে দাঁড়িয়ে পাল্লা হাই পাল্লা, তাহলে তো আমার তো পরিচয় করার দরকারটা কি আছে ভাই? তাহলে জেঠুর সঙ্গে কথা বলি, কোন পাড়ার জেঠু, তাই না? অত তো জেঠুপন্থী দিল থাকবে না। বন্ধুদের মধ্যে একটা ক্যাজুয়ালিটি মেইনটেইন করা উচিত। কেন এই কথাটা বলছি বস, এটা বাংলা দামি কথা, আমি যেটা নিজে করি সেটা বলি। তুমি যদি মনে ভালো থাকো না, এই ব্রেন তোমার ভালো খুলতে থাকে, তুমি যা করবে সেটাই শোনা। আর তুমি যদি মনে মনে গিয়ে গুমড়ে ওই ভদ্র মুখোশাটা মুখে ধরে থাকবে না, গুড় গুড় করে পেটের মধ্যে গুড় হবে, তো তুমি কিছুই করতে হবে। তোমার বাধ্যিক দিমাগ তো জাম, মানে ব্রেনের ফ্রি সেল নেই তো। যত বেশি ব্রেনে অ্যাক্টিভ ফ্রি সেল থাকবে, অ্যাক্টিভিটি কাজ তত বেশি কাজ করবে। আর ব্রেনে ভেজা যদি পুরো ভুষা ভরে অন্য দিন জাম করে রাখবে, মনে ফুর্তি না থাকে, তাহলে তুমি কী করবে? মন ভালো তো সব ভালো, মনে ফুর্তি রাখো, দিল খুলে হাসো, ওইটাই করো। ওইসব মানে কালো ব্যাপারগুলোকে নিয়ে মাথায় কিনে, কালো না থাকলে দুনিয়া চলবে না, ঠিক আছে? তো সেইখানে ওই ওই সব খুঁত দেখা, দোষ দেখা, ওই এইগুলো মানে অদ্ভুত হাস্যকর ব্যাপার আর কি। এটা বোকা বোকা জিনিসপত্র লাগে। সেটা না, যদি কেউ আমাদেরকে পার্সোনাল অ্যাটাক করে অথবা ব্যক্তিগত আক্রমণ করে, তখন তাদেরকে রিপ্লাই আমি দেবই এবং আমি তার জন্য প্রস্তুত। কেননা আমি সবাইকে চেষ্টা করি তাদের প্রাপ্য সম্মান দেওয়ার। নীল্লা কিন্তু কিছু কিছু মানুষ দেখেছি তারা একটুখানি ভদ্রতাটাকে মানুষের দুর্বলতা ভাবে। ওটাই হচ্ছে ব্যাপার। না না, ওটা দুর্বলতার জায়গায় নেই কোনো, ঠিক আছে? দুর্বলতা ভাবা বা ওটা কোনো ব্যাপারে, ওটা কোনো ভাবনা চিন্তা, ভুল ভাবনা চিন্তা একদম। সেটাই হচ্ছে স্বাবলম্বী লোকের কত সর্বত্র, এটা মাথায় রাখতে হবে। একদম নন টেকনিক্যালি কিছু ভোগ করা, স্বাবলম্বী একদম। বন্ধুরা আজকে কিন্তু 42 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ 42 ডিগ্রি টেম্পারেচার। একটু দেখুন নীলদার বাড়ির ছাদ বাগানে এখন অন্ধকার হয়ে এসেছে। আমি এখন অফিস থেকে আসলাম, এখন অন্ধকার, তাও আমি দেখাচ্ছি। এখন সন্ধ্যে প্রায় 6টা বাজে। গাছগুলোকে দেখুন, এই দেখুন সোলারি গাছটাকে দেখুন, ঠিক আছে? এই সমস্ত গাছগুলোকে একটুখানি দেখুন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন যে এই মানুষটির যে পারসেপশন গোলাপের ওপর। আর খুব শীঘ্রই অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, আপনারা দেখবেন। আর এই যে আপনি যে নীলদা গ্যারি প্লেয়ার বলে যে ভ্যারাইটিটা আছে, কজন গ্রোয়ার গ্যারি প্লেয়ার দাঁড় করাতে পারে? দেখুন তো, গ্যারি প্লেয়ার তোলা কিন্তু এটা গ্যারি প্লেয়ার খুব ক্রিটিক্যাল কঠিন ব্যাপার। গ্যারি প্লেয়ার তোলা মানে একদম ভয়ঙ্কর চাপের ব্যাপার। ম্যাক্সিমাম গ্রোয়াররা পারেই না। এতদিন পর্যন্ত গ্যারি প্লেয়ার বোধহয় একটাই শোয়ের মাঠে পড়েছে, এখনো কোনো পড়েনি গ্যারি প্লেয়ার, একটা পড়েছে হয়তো। গ্যারি প্লেয়ার খুব ক্রিটিক্যাল চাপের ব্যাপার। আমি দেখছি, চেষ্টা করছি কতটা করা যায়। এই ধরনের নিজেকে নিযুক্ত রাখতে হবে ভালো কাজে বা ভালো দিমাগ। ওই ফ্রেশ দিমাগে কিছু ভালো জিনিস ভাবা যায়, সেটাই। জটিল দিমাগে কিছু ভাবা যায় না। আর ভাবতে গেলে টেকনিক্যালি কিছু লার্ন করতে হবে। ওইটা করলে ওটা ভালো, ওটা হলো এটা ভালো, কেন ভালো ভাই? তো সেটা জানতে হবে কেন কোনো উত্তর নেই আমি বলছি কিছু, এটা ঠিক। সেটাই হচ্ছে কথা। তো যারা আমি দেখলাম তো দেখি কারুর না কারুর কথা, একজনেরই কথা কেউ না কেউ সেই দোহরাচ্ছে। বিশেষ ব্যক্তি সেই যে গোলাপ করে ধামাকাটা মাচিয়ে পুরো মহল্লা মানে হিলিয়ে দিয়েছে, তারই কথা দেখলাম। এ কিছুটা বলছে, ও কিছুটা বলছে, এ কিছুটা ঘুরিয়ে বলছে, রং চড়িয়ে বলছে। তাহলে লোকের কথা তুই যদি বলতে যেত, তাহলে বলতে গেল অন্যের গাছ নিয়ে এসে লোকের কথাই বলছিস তুই, ঘুরিয়ে ফিরে এসে একই ঘোটালায় ঘুরলি, তুই কী করলি? সেই যাই হোক, আমরা কোনো রকম কন্ট্রোভার্সি পছন্দ করি না বন্ধুরা, তাই জন্য কিন্তু আমরা কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও বানাইও না। কিন্তু আমি দেখেছি লক্ষ্য করে কিছু কিছু মানুষ পিছনে লাগা, তার যাদের স্বভাব, তারা তো হ্যাঁ, তারা সত্যি নিজেরা কোনো দিনই ভালো কাজ করতে পারেনি। তারা তো এরকম কঠিন কঠিন ভ্যারাইটির গাছও করতে পারে না, কিন্তু অন্য মানুষদের পিছনে কাটি কীভাবে দিতে হয় সেটা তারা ভালোই জানে। তো যাই হোক বন্ধুরা, ক্ষমা করবেন, আমি একটুখানি সত্যি কথা সরলীকরণ, সাধারণ মানুষকে তো এটা শিক্ষিত করে তুলতে হবে, কিছু করতে পারে। সাধারণ সাধারণ থেকে গেলে তো লোকে ভাঙিয়ে খেয়ে নেবে, এটাই হচ্ছে ব্যাপার। মানে পলিটিক্স, মানে একটা জায়গায় গিয়ে সাধারণ মানুষের ঘোটালার মধ্যে ঘুরিয়ে রাখো, তুমি তাদের ভেঙে ব্যবসা করতে পারবে, সেটাই ব্যাপার। সাধারণ মানুষ জেনে যাবে, তোমার পুরো হাতে হারিকেন হয়ে যাবে। ব্যবসা করে নীলদা দেখুন, ব্যবসা করছে, মানুষ যদি একটা জায়গায় টেকনিক্যাল লার্ন হতে পারে, তাহলে সে কিন্তু বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে। তাকে যদি টেকনিক্যাল লার্ন না করা হয়, অমুক বৃষ্টির জল বললে আমি এইটা ভালো, ওই গাছ বাড়বে, এইটা করলে এইটা বাড়বে, ওটা করলে এইরকম ধরনের নন টেকনিক্যাল কথা বলতে হবে না কিছু, না ওর জায়গা নেই, কোনো কারণ আছে সব জিনিসের। কারণ না হলে কিচ্ছু হয় না, সেটাই হচ্ছে কথা। আজকে যদি কেউ এই একটা মানে কি বলা যায়, একটা যে কোনো একটা মানে কিছু খুঁজে পাচ্ছে, একটা ঢিল, এই ঢিলটাকে যদি ঢিল লাগে, আমি ওর মধ্যে কিন্তু মানে ইলেকট্রন প্রোটন জোনের স্ট্রাকচার দেখি।
তো অতটা আমাকে দেখতে নিতে হয়েছে, তার ফলে এক্সপ্লোর করতে পারছি। এক্সপ্লোরটা করতে হবে, সেই চেষ্টা করতে হবে না, ওই মানে অদ্ভুত বক্তব্য পেশ করে লোককে ক্রিটিসাইজ করা এগুলো বোকা বোকা। আর নীলদা যারা এই সমস্ত কথা বলছে তারা জীবনে কোনোদিন শোয়ের মাঠে গাছই ফেলেনি এবং এই লেভেলে গাছ করতেই পারে না, তারা এই সমস্ত কথা বলে গাছ করতে তারা বকছে। গ্রুপ বানিয়ে ফেসবুকে আর কি মনে করে নিজেদেরকে ভগবান জানে। যাই হোক, তো কোনো জটিলতার মধ্যে থাকতে চাই না বন্ধুরা। আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল যেটা নীলদা আপনাদের বললেন, যে এই গরমে 42 ডিগ্রি 43 ডিগ্রি যেখানে আমাদের টেম্পারেচার উঠে গেছে, সেখানে গোলাপ গাছগুলোকে কিভাবে আপনারা দেখভাল করবেন এবং গোলাপ গাছের পরিচর্যা কীরকমভাবে হবে সেটা কিন্তু নীলদা আপনাদেরকে বুঝিয়ে দিলেন আজকে এই ভিডিওর মাধ্যমে। নীলদা আর কিছু বলার আছে? বলার বলতে ওই টেম্পারেচার ড্রপটা হওয়া অবধি, বৃষ্টিপাত অবধি, বৃষ্টিপাত হলে কি হয় আমি আগের দিন বলে দিয়েছিলাম, বৃষ্টি পড়লে কি হয়, বৃষ্টি পড়লে কীভাবে কী কাজ করে পুরোটাই। তো তার জন্য ওয়েট করুন, বৃষ্টি পড়লে পিএইচ অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে, অ্যাসিডিক হবে সয়েল, টেম্পারেচার ক্লাইমেট সুস্থ হবে, আর বাদ বাকি যা হবে আগের ভিডিও বলেছিলাম সবই মানে সমতাপূর্ণ একটা জায়গায় আসবে, আস্তে আস্তে আবার জায়গায় ফিরে পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আর এখন যেটা হচ্ছে না, খুব কমন, দেখো 42 বা 40 আমাদের এখানে হামেশাই হচ্ছে। আমরা প্রতিবারই বলছি ভাই এবার কি হেভি গরম পড়েছে, প্রতি শীতেই বলছি ভাই হেভি প্রতি ঠান্ডা পড়েছে, প্রতি বর্ষায় বলছি ভাই এবার তো প্রচুর বৃষ্টি পড়েছে। এইগুলো হচ্ছে আমাদের বাঙালিদের কমন ব্যাপার, মানে যাই হচ্ছে আমরা সেটাকে প্রতিবার বিশাল গায়ে মেখে নিচ্ছি। এগুলো করলে হবে না, পাতা পড়া, পাতা ঝরা, গরম, এগুলো নিয়ে আমরা ছোটো থেকে জন্ম থেকে আসছি। হয়তো কিছুটা বেড়েছে এবছর, ঠিক আছে, ওটা অত হাতি ঘোড়া কিছু হবে না, হয়নি এখনও, মরুভূমির পর্যায়ে জানি ব্যাপারটা আরামসে ঠিক হয়ে যাবে, ওই 2-4 পাতা পড়বে, কিচ্ছু হবে না, আস্তে আস্তে রিভাইভ করে যাবে। সময় মানে গাছ তো সময় ঠিকই আছে তো, 25% 20% পাতা পড়লে তো ওটা ন্যাচারালই ছিল, সেটাই। গাছ বেরিয়ে 50% পাতা পড়ে যায়, সেটা ন্যাচারাল ব্যাপার, ওটা তো পড়ারই কথা। রুখে দিই আমি বিপদে পড়ে যাবো পরে। ঠিক কথা, একদম বাস্তব কথা। তো যাই হোক বন্ধুরা, আজকে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনারা কীরকম ধরনের ভিডিও নীলদা দেখতে চান। আমি নিশ্চয়ই পুষ্পকন থেকে অয়েন ভিডিওগুলো নিয়ে আসবো। আর সবাইকে অনুরোধ করবো, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন। নীলদা আজকে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।